সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। গতদিন পর্যন্ত তোমাদের যে অধ্যায়টি শেষ হয়েছে, অর্থাৎ সমাধান করা শেষ হয়েছে, আজ আমি তার ঠিক পরবর্তী অধ্যায় থেকেই আরও দু একটি অধ্যায় আমি শেষ করে দিয়ে, অর্থাৎ বীজগণিতটাকে আমি চাচ্ছি একবারেই শেষ করে দিয়ে তারপরে পাটিগণিতের বাকি অংশগুলোর মধ্যে চলে যাই। এমনও হতে পারে বীজগণিতের আরেকটি অধ্যায় করে আমি সম্পূর্ণ শেষ না করলে আরেকটি অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায় করে তারপর আমরা পাটিগণিতে চলে যেতে পারি এবং জ্যামিতিতেও চলে যাবো। এর মাঝে এই বীজগণিত চলা অবস্থায় আমি মাঝে মাঝে জ্যামিতির ক্লাসগুলো এখন থেকেই শুরু করবো, কারণ জ্যামিতি এখনও পর্যন্ত শুরু করাই হয় নাই। তা ঠিক আছে, আমি গতদিন পর্যন্ত তোমাদের উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ বইয়ের পঞ্চম অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ এবং এরই ভিত্তিতে তোমার অর্থাৎ বীজগণিতীয় সূত্রাবলী এবং এর প্রয়োগ যা যা আছে সবগুলোই হলো পঞ্চম অধ্যায় 5.1 থেকে 5.4 পর্যন্ত, সেগুলি সব সমাধান করে দিয়েছি। আজ আমি তোমাদেরকে পড়াবো ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় হলো বীজগণিতীয় ভগ্নাংশ। এখন ভগ্নাংশটা কি এটা তো তোমরা অবশ্যই জানো, পাটিগণিতে তোমরা ভগ্নাংশ পড়ে আসছো। ভগ্নাংশ হলে কোনো একটি সংখ্যার খণ্ডিত অংশ, একটি সংখ্যার খণ্ডিত অংশ মানে একটি সংখ্যা মানে এক আছে, সেই একটা পুরা একটি আমার যে কোনো সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আমরা দুইটি খণ্ডে, তিনটি খণ্ডে, চারটি খণ্ডে, যে কোনো খণ্ডে আমরা বিভক্ত করলেই ওইটা হয়ে যায় তার ভগ্নাংশ। যেমন এই একটি আমাদের মনে করো কাঠি, মনে করলাম একটি কাঠি আছে, এই কাঠিটিকে আমরা যদি দুইটি খণ্ডে বিভক্ত করি, এই একটি কাঠি একটাকে মানে সম্পূর্ণ অংশকে আমরা এক বিবেচনা করি, ঠিক আছে। এইটিকে যদি আমরা সমান দুই ভাগে বিভক্ত করি তাহলে এখানে কি এই দুই ভাগের এই পাশে দুই ভাগের এক ভাগ, দুইয়ের এক, আর এ পাশেও আছে আমাদের দুই ভাগের এক ভাগ, এই তো। আবার যদি এই কাঠিটিকে আমরা ওই তিনটি ভাগে ভাগ করতাম তাহলে এখানে কি এই টোটালটা হলো এক, এই টোটালটা হলো এক, তার এখানে আছে কত তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ, তিন ভাগের তিনটি ভাগ করছি তার এক ভাগ হলো এক একটি খণ্ডে বিভক্ত। তাহলে এগুলি হলো আমাদের ভগ্নাংশ। এখন আমার এটা হলো যেমন তিন ভাগের এক ভাগ, আবার যদি এই পুরো অংশটাকে আমরা বলি এইটুকু কত ভাগ, এটা হলো তিন ভাগের দুই ভাগ, মোট তিনটি ভাগ করছে তার মধ্যে দুই ভাগ হলো এখানে আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের বিভিন্ন ভগ্নাংশগুলো তোমরা পাটিগণিতে শিখে আসছো। এখন আমরা বীজগণিতে যখন এই ভগ্নাংশগুলো শিখবো, বীজগণিতীয় ভগ্নাংশ, ঠিক বীজগণিতের মধ্যেও আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকে, যে নাম্বারগুলো দেওয়া থাকে, সেগুলিকে আমরা ঠিক একইভাবে লিখব। আর যে সমস্ত চলকগুলো আছে, চলক বা চলক রাশি বা চলরাশি যেটাকে বলি আমরা, অজানা রাশি, সেই অজানা রাশিগুলোকে আমরা কীভাবে লিখি সেটাকে আমরা দেখব। সেগুলির আমাদের সূচকগুলো আছে, মানে পাওয়ার ঘাতগুলো, সেই ঘাতগুলো আমরা কীভাবে কতটুকু কী করি না করি এটা আমরা কিছু অঙ্ক করলেই এখান থেকে তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, এখন বোঝাই। তাহলে এগুলিকে আমি একটু মুছে দিয়ে নিই, ঠিক আছে। যেমন দেখো তোমাদের বইতেই এখানে যেগুলি দেওয়া আছে, আচ্ছা বইগুলি বাদ রেখে আমি আমার মতো আমি কিছু দেখাই। যেমন উপরে আমার আছে মনে করলাম 2a আর নিচে আছে 4a², একটি ভগ্নাংশ দেওয়া আছে। এটা কি 4a² নিচে আর উপরে হলো 2a, তাহলে নিচে যে অংশটা থাকে এটাকে বলা হয় কি হর, আর উপরে যেটা আছে এটা হলো লব। তাহলে এরকম মাঝখানে দাগ দিয়ে হর এবং লবের মাধ্যমে যদি কোনো অংশ বা কোনো অঙ্ক দেওয়া থাকে এগুলি তো আমাদের ভগ্নাংশ। আর সেই ভগ্নাংশটা আমাদের পাটিগণিতে যেরকম ছিল বীজগণিতেও ঠিক একই রকম। বীজগণিতে আমাদের শুধুমাত্র এখানে চলরাশি দিয়ে এবং সংখ্যাটা সহগ আকারে থাকতে পারে, আর পাটিগণিতে শুধুই সংখ্যা দিয়ে আমরা দেখি। তাহলে এখানেও আমাদের ঠিক ওই পাটিগণিতের মতোই আমরা করব। দেখো এই 2 আর নিচে আছে 4, তাহলে আমাদের এখানে কত 2, নিচে হলো 4 ইন্টু উপরে a আর নিচে a²। এই a²কে আমরা এক কাজ করতে পারি, a²কে আমরা লিখতে পারি কি a ইন্টু a, এরকম লিখতে পারি না। এখন দেখো এই আমরা কাটাকাটি করতে পারি, 2 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে 2 হয়, আর 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, তাহলে আমাদের কত রয়ে গেল, উপরে রয়ে গেল কত 1 আর নিচে রইল 2। আর এখানে একটা এ আমরা কেটে দিতে পারি, কেটে দিলেও উপরে কী থাকলো, কিছুই থাকে না, কিছু থাকে না মানেই কী থাকে একটা 1 আর নিচে একটা এ থাকে। আমরা যদি এটা কেটে দিই তাহলে আমাদের কাটাকাটি করবো না, আমি জাস্ট বোঝানোর জন্য কেটে দিলাম।
তাহলে আমাদের উপরে কিছুই থাকে না, মানে একটা 1 থাকে আর নিচে থাকে অনলি এ, নিচে 1 থাকে, সেই 1 দ্বারা এ কে গুণ করলে তো এই হয়। তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়ালো কত 1 আর 1 এ দুটোকে গুণ করলে কত হয় 1, আর নিচে 2 দ্বারা এ কে গুণ করলে দাঁড়ালো 2a। এটি আমাদের ভগ্নাংশের মূল বিষয়। তাহলে ভগ্নাংশটাকে আমরা, এটা হলো আমাদের যে এই পুরো ভগ্নাংশটা ছিল সেই ভগ্নাংশটাকে আমরা ছোট করে নিয়ে আসলাম, তার মানে এটাকে বলা হলো কি ভগ্নাংশের লঘুকরণ, মানে ভগ্নাংশটাকে আমরা ছোট করলাম। তাহলে এই ভগ্নাংশগুলোকে আমাদের বিভিন্ন ধরনের কি আছে, ভগ্নাংশের লঘুকরণ আসতে পারে, ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ আসতে পারে, বা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন কিছু হতে পারে আমাদের। এরকম আমাদের অসংখ্য অঙ্ক আমরা এখানে সমাধান করব, ঠিক আছে। যেমন এখন দেখি আমরা বইতে এরকম উপরে আর নিচে যে কোনো রাশি দেওয়া থাকলে সেগুলিকে আমরা বলি ভগ্নাংশ। তাহলে সেই ভগ্নাংশে দেখো আমাদের 90 পৃষ্ঠা এখানে আছে সমতুল ভগ্নাংশ। এখানে একটি বিষয় আমরা জেনে গেলাম, এখানে আবার পেয়ে গেলাম সমতুল ভগ্নাংশ কাকে বলে। এটা পাটিগণিত তোমরা শিখছো। কোনো একটি ভগ্নাংশের হর এবং লবকে সম যে কোনো একটি সংখ্যা দ্বারা, মানে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে আরেকটি ভগ্নাংশ পাওয়া যায়, সেই ভগ্নাংশটি পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। আমি একটা সংখ্যা দিয়ে আগে বুঝাই, তারপর আমি বীজগণিতীয় রাশিতে পরে আসি। যেমন উপরে আছে মনে করলাম 1, নিচে আছে 2। এখন আমি যদি এটার উপরে লবে আছে 1 আর হরে আছে 2, ঠিক আছে, আমি হর এবং লব উভয়কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয় 2 1 2, 2 দ্বারা 1কে গুণ করলে 2, আর নিচে 2 দ্বারা 2কে গুণ করলে 4, এই হয় না। আবার যদি হাফকে আমি 1 নিচে হাফ আছে, এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে এখানেও 3, অর্থাৎ লবে এবং হরে একই জিনিস দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে নিচেও 3 দ্বারা গুণ করবো, তাহলে উপরে 3 আর নিচে 3 এবং 2 মাল্টিপ্লিকেশন করলে কত আসে 6। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই হাফ, তারপরে 2/4, 3/6 এগুলি সব সমতুল ভগ্নাংশ। অর্থাৎ কোনো একটি ভগ্নাংশ ছিল, সেই ভগ্নাংশকে 2 দ্বারা হর এবং লব এবং হরকে 2 দ্বারা গুণ করে আমরা পেলাম এইটা। আবার এই ভগ্নাংশের লব এবং হরকে 3 দ্বারা গুণ করে পেলাম এইটা। যদি আমরা 4 দ্বারা গুণ করতাম তাহলে পেতাম কত 4/8। যদি আমরা 10 দ্বারা গুণ করতাম তাহলে হতো 10/20। তাহলে এরকম যে যতগুলো ভগ্নাংশ পাবো সবগুলো ভগ্নাংশই সমতুল ভগ্নাংশ। সমতুল মানে কি একই জাতীয় ভগ্নাংশ। এই ভগ্নাংশের কোনো মানের কোনো পরিবর্তন হয় নাই, মান একই আছে। আর মান এক বলতে কি বোঝানো হয়েছে, আমরা এই একটি কাঠি, সেই কাঠিকে আমি কিছুক্ষণ আগেই বললাম অর্ধেক, এখানে কি 2 ভাগের 1 ভাগ করছি, তাই না। এখানে কত হাফ, এখানে হাফ। আমি যদি এটাকে 4 ভাগ করি তাহলে এখানে কত, এখানে হলো আমাদের এই অংশে 1/4, এই অংশেও 1/4, এখানে 1/4 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। এখন দেখো এই যে আমাদের এই 4 ভাগের 1 ভাগ, এটুকু হলো 4 ভাগের 1 ভাগ, তাই না, এইটুকু, আর এই পুরাটা হলো হাফ। এখন এই দুইটা 4 ভাগের 1 ভাগ মিলিয়ে আমার কত হয়, এই হাফ হয়ে যায়। কিভাবে দেখি, 1/4 প্লাস 1/4, মানে এই দুইটা মিলিয়ে দেখি আমার হাফ হয় কি না। দেখি আমরা যে পাটিগণিতে যেভাবে ভগ্নাংশ করছি, 4 আর 4-এর লসাগু কত 4, এই 4 দিয়ে 4কে ভাগ করলে হয়, এ পাশে করি, 4 দিয়ে 4কে ভাগ করলে হয় 1, সেই 1 দ্বারা 1কে গুণ করলে 1, প্লাস এখানে 1, তাই না। তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 4। তাহলে দেখো 2/4, 1/2 এবং 2/4, 1/2 2/4 একই জিনিস না। আর একই জিনিস মানে এই 2 দ্বারা আবার 4কে কাটাকাটি করলে সেই 1/2ই আসবে, মানে এটাই চলে আসবে। একইভাবে আমি যে বললাম তোমাদেরকে এই 1/2 মানে এই পুরাটা, আর 2/4 মানেও আমাদের এই পুরাটা আসলো। তাহলে 2/4 এবং 1/2 একই, এই যে 1/2 আর 2/4 এই পুরাটা একই জিনিস না, সেটি তো বুঝাইলাম, মানে এই অংশটাই। তাহলে এভাবে আমরা ভগ্নাংশগুলোকে বিবেচনা করতে পারি। তাহলে সেই ভগ্নাংশটা আমাদের বীজগণিতের ক্ষেত্রে শুধু সংখ্যা থাকবে না, তার সাথে আমাদের কিছু চলরাশি থাকে, চলক থাকে, ABCD XYZ যাই থাকুক না কেন। আর সেগুলোকেও আমাদের উপরে যদি বেশি থাকে, সে বেশিটাকে আমরা কাটাকাটি করে যদি কমানো যায় কমাবো, আর কমানো না গেলে আমাদের যে পর্যন্ত থাকে যা যা থাকে তাই থাকবে। তাহলে এটি হলো আমাদের ভগ্নাংশের মূল বিষয়বস্তু। আর এই সমতুল ভগ্নাংশ কী সে বিষয়টা আমি তোমাদেরকে দেখালাম।
একইভাবে ভগ্নাংশের লঘুকরণ কি, মানে ছোট করা যায় কীভাবে ভগ্নাংশকে, সেটাও কিন্তু তোমাদের দেখালাম। এই যেখানে এটা কাটাকাটি করে কীভাবে আমরা ভগ্নাংশটাকে ছোট করে নিয়ে আসতে পারি। এখন কোনো একটি ভগ্নাংশকে বৃহৎ মানে বড় করতে হলে আমাদের হর এবং লবকে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে আমরা আস্তে আস্তে, তাহলে আমরা সংখ্যাটাকে বড় করছি কিন্তু মান কিন্তু একই রয়ে গেছে, সংখ্যাগুলোকে কিন্তু আমরা বড় করে ফেলছি। ঠিক আছে, আবার দেখো যদি আমরা সংখ্যাগুলোকে বড় করে ফেলছি গুণ করে, কিন্তু মান কিন্তু একই, বলো তো হাফ 2/4 যেমন উদাহরণ দিয়ে এখানে দেখালাম। এবার এই হাফের সাথে 3/6ও কি এক, এটাও কি এক কিনা সেটাকে আমরা পরীক্ষা করে দেখতে পারি না? অবশ্যই পারি। দেখো তো এই একটা কাঠি, এটাকে আমরা 6 ভাগ করি, 1 2 3 4 5 6, তাই না? তাহলে এখানে আমাদের কত আছে? 1/6, মানে 6 ভাগের 1 ভাগ, 1/6 1/6 1/6 1/6 1/6, মানে 6 ভাগের 1 ভাগ। তাহলে এখন দেখো 1 2 3 এই পর্যন্ত এখানে কয় ভাগ? 3 ভাগ। এখানে 1 2 3, এখানেও কত? 3 ভাগ না? তাহলে এখানে হলো 3 ভাগ, এখানে হলো 3 ভাগ। তাহলে এই বরাবর 3 ভাগ আর 3 ভাগ মানে কি? তাহলে এটাকে আমি বলতে পারি কি হাফ বলতে পারি না? এখানে মানে এই পাশে 3 ভাগ, এই পাশে 3 ভাগ, তাহলে আমার কি এই পুরাটার অর্ধেক, এখানে এখানে তো হাফ। তাহলে এখানে যেহেতু আমাদের হাফ, আর এই তিনটাকে যোগ করলে আমাদের কত আসে? 1/6 1/6 1/6, তিনটাকে যদি আমরা যোগ করি, দেখো দেখো এখানে আসতে পারে আমাদের কোথায় লিখি, এখানে লিখি 1/6 প্লাস 1/6 প্লাস 1/6। এখানে আমরা যদি 6 লসাগু নিই তাহলে উপরে কত থাকে? 3, উপরে 1 প্লাস 1 প্লাস 1 সমান 3/6। এই যে 3/6ও যা, এই তিনটাকে যোগ করলে পেলাম আমরা কত? 3/6। আর এই তিনটা মানেই দেখো পুরাটার অর্ধেক, এপাশে এপাশে অর্ধেক, মানে 1/2। তাহলে কি যে 3/6 আর 1/2 একই জিনিস। তাহলে এভাবে আমরা যে কোনো একটি সংখ্যার হর এবং লবকে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে আমরা উত্তরোত্তর সংখ্যাটাকে বড় করতে পারি, কিন্তু সংখ্যার যে মানটা আমাদের একই থাকে। একইভাবে আমরা লঘুকরণের ক্ষেত্রে কী করতে পারি? হর এবং লবকে একই নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করে আমরা আস্তে আস্তে এটাকে ছোট করে নিয়ে আসতে পারি। আর এই যে ছোট করে নিয়ে আসা, এটাকে বলা হয় লঘুকরণ, বা ভগ্নাংশটাকে ছোট করে নিয়ে আসা, কিন্তু মান কিন্তু একই থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো এইটারই উল্টাটা করি, এই 3কে আমাদের ছিল 3/6, এটাকে যদি আমরা ভাগ করি, এই এটাকে 3 দ্বারা ভাগ করলাম, 6কেও 3 দ্বারা ভাগ করলাম, তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 1, আর 6কে 3 দ্বারা ভাগ করলে 2। তাহলে এটাকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করে আমরা কি এই যে 1/2 ছোটো করে নিয়ে আসলাম, কিন্তু মান তো একই বললাম। একইভাবে এই 2/4কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেই 1/2ই চলে আসে, একই চলে আসে। তাহলে এরকম যে কোনো সংখ্যাকে আমরা যে কোনো একটি ভগ্নাংশের হর এবং লবকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করে, হর এবং লবকে কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যা বলছি আমি, মানে যে সংখ্যা দ্বারা লবকেও ভাগ করব ওই সংখ্যা দ্বারাই আমরা হরকেও ভাগ করব। লব এবং হরকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করে আমরা সংখ্যাটাকে ছোট করে নিয়ে আসতে পারি, মানে ভগ্নাংশটাকে ছোট করে নিয়ে আসতে পারি, কিন্তু ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, মান কিন্তু একই থেকে যায়। আবার সেই ভগ্নাংশের হর এবং লবকে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে সংখ্যাটাকে বড় করা যায়, মানে ভগ্নাংশটাকে বড় করা যায়, কিন্তু ভগ্নাংশের মানটা কিন্তু একই থাকে। এটি আর এই যে মান একই থাকে, এই মান একই থাকাটাকে বলা হয় ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা সমতুল ভগ্নাংশ কী, ভগ্নাংশের লঘুকরণ কী, সেই সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা বা ধারণা আমরা আশা করি তোমাদেরকে দিতে পেরেছি। এখন এগুলিকে আমরা যখন অঙ্কে চলে যাব তখন আমাদের অঙ্কের মাধ্যমে এগুলিকে তোমাদেরকে বোঝাবো বীজগণিত ও রাশির মাধ্যমে। এখন আমি শুধুমাত্র একটি সংখ্যা দ্বারা বোঝাইছি। এখানে দেখো বইয়ের 90 পৃষ্ঠা তোমাদের দুইটি টপিকস দেওয়া আছে, একটি হলো সমতুল ভগ্নাংশ কী, সেটি তোমাদের হয়ে গেল। এরপর আছে ভগ্নাংশের লঘুকরণ কী, মানে ভগ্নাংশটাকে কীভাবে আমরা লঘুকরণ করতে পারি, মানে ছোট করতে পারি, সেটাও তোমাদেরকে শেখানো হলো। এরপর আরেকটি টপিকস এখানে আছে ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, এটা হলো 91 পৃষ্ঠায়। 91 পৃষ্ঠায় এখানে আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এখন এই যে একদম নিচে, তাহলে এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কী সেই সম্পর্কে আমি তোমাদেরকে আগে একটু বুঝিয়ে দিই। এগুলি সব মুছে দিলাম এবার।
এর আগে কিন্তু তোমাদেরকে একটি কথা আমি বলছিলাম যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা যে কোনো কিছু তৈরি করতে হলে আমাদের যখনই তোমাদের উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টারটা আমি শুরু করি, উৎপাদকে বিশ্লেষণ যখন করাই তখন তোমাদের কিন্তু একটা কথা বলছিলাম যে এই উৎপাদকে বিশ্লেষণ কিন্তু আমাদের বীজগণিতের এখন থেকেই প্রাণ। এখান থেকে আমাদের এই উৎপাদকে বিশ্লেষণ ছাড়া এর পরবর্তী কোনো অঙ্কই আমরা সমাধান করতে পারবো না। তাহলে সেই কথাই কিন্তু তোমরা তার ঠিক পরবর্তী অধ্যায়েই তোমরা বুঝতে পেরেছো যখন লসাগু এবং গসাগু করছো। কারণ লসাগু এবং গসাগু করতে গেলে আমাদের যতগুলো রাশি দেওয়া থাকুক না কেন প্রত্যেকটা রাশির প্রথম কাজই ছিল আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ করে সেই উৎপাদকগুলোর মধ্যে যেগুলি সব জায়গাতেই আছে কমন সেটাকে আমরা ধরছি গসাগু, আর লসাগুর ক্ষেত্রে যেটা কমন সেটাও বসাইছি, আর যেটা কমন না সেটাকেও আমরা বসাইছি। এভাবে করে আমরা লসাগু এবং গসাগু বের করছি। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ ছিল কি উৎপাদকে বিশ্লেষণ বের করা। ঠিক একই কাজ কিন্তু আমাদের এখন আমরা যখন এই ভগ্নাংশের চ্যাপ্টারে চলে আসলাম তখন ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করতে যাব, গুণ ভাগে তেমন একটা প্রয়োজন পড়ে না, কিন্তু যোগ বিয়োগ করতে হলে আমাকে অবশ্যই এখানে ভগ্নাংশটা বেশি কি উৎপাদকে বিশ্লেষণটা কার্যকরী হবে। উৎপাদকে বিশ্লেষণ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ঠিক একই রকম এখন আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমাদেরকে বললাম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশটা করতে গেলেও আমাদের কিন্তু অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ লাগবে। কারণ উৎপাদক ছাড়া আমরা কিন্তু উৎপাদক দিয়ে আমাদের এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে গেলে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। আর লসাগু মানেই উৎপাদক ছাড়া লসাগু পারবো না। তাহলে আমরা প্রকারান্তরে একটি জিনিসই বুঝতে পারলাম যে উৎপাদক লসাগু গসাগু সব সময় আমাদের সাথে এখন লেগেই থাকছে, আর কিন্তু এটা আমাদের ছাড়বে না। ঠিক একই অবস্থা দেখো আমরা এখন এখান থেকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যখন আমরা দেখাতে যাব তখন আমি এক কাজ করি, তোমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলোই দেখাই নাকি বানাইয়া দেখাবো? আচ্ছা বানিয়েই দেখাই দুই একটা, এগুলি দরকার নেই, বইয়েরগুলো তো তোমরা নিজেরা দেখতেই পারবে। মনে করো আমাদের 2a আর নিচে 5b এই একটা ভগ্নাংশ, আর একটা দেওয়া আছে 3a আর মনে করলাম 2b, এই দুইটি ভগ্নাংশ দেওয়া আছে। এখন এই দুইটি ভগ্নাংশের দুইটা ভিন্ন মান, দুইটা ভগ্নাংশের মান কিন্তু এক না, দুইটা টোটালি ভিন্ন ভগ্নাংশ। কিন্তু এখন আমাকে বললো এই ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। সমহর মানে কি? এই ভগ্নাংশের হর আছে 5b, এটার আছে 2b, কিন্তু আমাকে বলছে এই দুইটা ভগ্নাংশেরই হর দুইটা যেন একই থাকে। হর দুইটা এখানে যদি 2b থাকে তাহলে এখানে 2b রাখো, বা এখানে 5b রাখলে এখানে 5b রাখো, দুইটাকে একই রাখো, কিন্তু মানের যেন কোনো পরিবর্তন না হয়। ভগ্নাংশের যা মান সেই মানটা যেন অটুট থাকে, ঠিক থাকে। তাহলে এখানে আমি লিখি ভগ্নাংশ এই হলো আমাদের প্রশ্নটা, ঠিক আছে। এখন এটাকে আমরা সমাধান করতে হলে দেখো এই যে দুইটি ভগ্নাংশ, এই ভগ্নাংশ দুইটির যে হর বলে দেওয়া আছে এই হর দুইটার আমরা আগে লসাগু বের করব। তাহলে এখন আমরা লিখব ভগ্নাংশ দুইটির হরগুলোর লসাগু। এই দুইটা ভগ্নাংশের হর দুইটার লসাগু কত এটা তোমরা নিজেরাই পারবে আশা করি। আমাদের একটা ছিল 5b আর একটা আছে 2b। আমরা তো জানি এই যেখানে যেখানে মিলে সংখ্যা আমরা লসাগুর ক্ষেত্রে ওইটা লিখি, তাই না? আর এই দুইটা তো মিলে নাই, তাহলে এই দুটাকে আমরা গুণ করে দেবো 5 × 2 আর ইন্টু বি তো থাকবে 5 × 2 = 10b। তাহলে এভাবেই তো হয়। অথবা আমরা এই 5 এবং 2 এই দুইটার আগে লসাগু বের করে ফেলি আমরা অন্য জায়গায় রাফে, যেহেতু দুইটি মৌলিক সংখ্যা এই জন্য আমি এখানে সরাসরি গুণ করে দিছি। যদি মৌলিক না হতো তাহলে কিন্তু আমরা গুণ করে দিতে পারতাম না, তাহলে আমাকে আগে 5 এবং 2 এর লসাগু আগে বের করতে হতো।
তাহলে 5 এবং 2 দুইটার লসাগু কত হয় 10, আর তার সাথে আমাদের দুইটার মধ্যে কমন একটা আছে বি, তাহলে আমাদের লসাগু কত হলো 10b। তাহলে হরগুলোর লসাগু 10b। এখন আমার টার্গেট হলো এই ভগ্নাংশ দুটিরই ভগ্নাংশের হরগুলোকে আমরা এই 10bতে রূপান্তর করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে আমাদের এই 10bতেই নিয়ে আসতে হবে, অর্থাৎ লসাগু এর সমান। এখন এই লসাগু সমান আনতে হলে আমাকে কি করতে হবে সেই চিন্তাটা দেখো। আমাদের প্রথম ভগ্নাংশ আছে 2a ডিভাইডেড বাই 5b। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো। আমার টার্গেট 10b নিয়ে আসা, তাহলে আমাদের 5b ইন্টু 2a ইন্টু আমি কিছুক্ষণ আগে যে সংখ্যা দিয়ে দেখালাম সেরকম। এখন আমার মূল উদ্দেশ্য নিচে আমি 10b নিয়ে আসবো, তাহলে 5b এর সাথে কত গুণ করলে আমার এই 10b আসবে? কত গুণ করলে? অবশ্যই 2 গুণ করলে। 2 দ্বারা 5কে গুণ করলে 5 দুগুণে 10 b। তাহলে নিচে যেহেতু আমরা 2 গুণ করলাম, তাহলে উপরে আমাকে 2ই গুণ করতে হবে। সমান সমান, তাহলে 2a এবং 2 মাল্টিপ্লাই করলে কত হয় 4a। এখানে 5b ইন্টু 2 মানে 5b এবং 2 এর মাল্টিপ্লাইতে কত হয় এখানে 10b, অর্থাৎ 4a ডিভাইড বাই 10b। এখানে আমরা আরেকটা কথা লিখে দিতে পারি, যেহেতু দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। যেহেতু 10b ডিভাইডেড বাই আমাদের এখানে কত ছিল 5b না, হরটা 5b ইকুয়ালস 2। মানে আমরা কেন এখানে 2 দ্বারা গুণ করছি? আমাদের এই 10b আনার জন্য আমাকে 2 লাগবে। এই 10b আনার জন্য আমার কত লাগবে? তাহলে 10bকে আমি যদি 5b দ্বারা ভাগ করি তাহলে আমাদের সেই 2ই আসবে। অথবা আমি যদি অন্যভাবে চিন্তা করি, 5b এর সাথে কত গুণ করলে আমার 10b আসবে? 2 গুণ করলে। আর সেই কতটা বের করলাম কীভাবে? আমার যেটা দরকার সেটাকে আমি 5b দ্বারা ভাগ করলাম। 10bকে 5b দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়। এই 2 দ্বারা আমরা উভয়টাকে গুণ করে ফেললাম। একইভাবে দেখো দ্বিতীয় ভগ্নাংশ আছে কত 3a নিচে 2b। এখন আমার টার্গেট হলো নিচে 10b রাখবো, তাই না? তাহলে 2b আর 3a যা আছে তাই লিখলাম। লেখার পর এখন এখানে আমার কত গুণ করলে 10 হবে বলো তো? আমার দরকার হলো 10b, এই 10b আনতে হলে 2b এর সাথে কত গুণ করতে হবে? অবশ্যই 5। সেটা কিভাবে? 10b ভাগ কত, এই 2b দ্বারা যদি ভাগ করি কত আসে 5 না? আমরা কেন 5 দিয়ে গুণ করলাম সে কারণটা ওখানে আমরা এরকম দেখিয়ে দিতে পারি ইচ্ছা করলে। তাহলে আমাদের এখানে ইন্টু 5, যেহেতু আমরা হরকে 5 দ্বারা গুণ করছি তাহলে লবকে আমাদের 5 দ্বারাই গুণ করতে হবে। এবারে গুণ করে কত পেলাম 3 এবং 5 মাল্টিপ্লাইতে কত আসে 15a, আর 2b ইন্টু 5 ইকুয়ালস 10b। দেখো দুইটারই ভগ্নাংশের আমাদের হরগুলো কি একই আসলো না? এটারও হর যা আছে এটারও হর তাই আছে, কিন্তু লবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব। কিন্তু আমাদের এই মানটা যা, এইটার যা মান এটা কিন্তু একই রয়ে গেছে, মানের কোনো চেঞ্জ হয় নাই। কারণ হচ্ছে আমি হর এবং লবকে সমসংখ্যক সংখ্যা দ্বারা গুণ করছি, কিছুক্ষণ আগেই দেখালাম। হর এবং লবকে যদি আমি একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমাদের ভগ্নাংশটা একটু বড় হয়, কিন্তু মান কিন্তু চেঞ্জ হয় না, মান যা আছে তাই থেকে যায়। ঠিক একই রকম এখানে দেখো এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ একই না? একই, কারণ আমরা হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করছি। তাহলে গুণ করে আমরা দুইটাকে একটু বড় করলাম, বড় করাতে আমাদের বেনিফিটটা আসলো কি? আমাদের এই যে দুইটা ভগ্নাংশেরই দেখো হর দুইটা, এখানেও 10b এখানেও 10b, দুইটার হর আমাদের একই আসলো। মান ঠিক রেখে ওই যে সাপও মারলাম আবার লাঠিও ভাঙলো না সেই অবস্থা। তার মানে আমাদের এখানে দুইটার হরকে একই বানালাম, কিন্তু আমাদের মানেরও কোনো চেঞ্জ হলো না। ক্লিয়ার? তাহলে আমাদের এটি হলো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মূল চাবিকাঠি, মূল নিয়ম। ঠিক আছে? এইভাবে এখন আমি জাস্ট বইয়ের যে উদাহরণগুলো বা বইয়ের অনুশীলনীতে যে সমস্ত টপিকসগুলো আছে এই চ্যাপ্টারে আমাদের এখানে তোমাদের ষষ্ঠ অধ্যায় যখন আমরা আলোচনা করব এখানে দেখে আমি কয়েকটা টপিকস দেওয়া আছে। 6.1 আছে শুধু ভগ্নাংশ নিয়ে কথা, ভগ্নাংশ কী সেটা বুঝিয়েছি। এরপরে 6.2 আছে সমতুল ভগ্নাংশ সম্পর্কে কিছু কথা, সেটা কি সমতুল ভগ্নাংশকে আমি বোঝালাম। একইভাবে 6.3 আছে ভগ্নাংশের লঘুকরণ, মানে ভগ্নাংশকে কীভাবে আমরা ছোট করতে পারি সেটিও শিখালাম। এরপর 6.4 আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কীভাবে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখানে কিন্তু বলে দিছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, কিন্তু আমি তোমাদেরকে বললাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ।
মানে দুইটারই ভগ্নাংশ যদি হর দুইটা সমান হয় তবে এটা কি বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি সে সম্পর্কেও তোমাদেরকে একটু মোটামুটি আদ্যপান্ত বোঝানো হলো আশা করি। এখন এগুলো আমাদের আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে বইতে যে চাপটা আমি খালি টপিকসগুলো বললাম, ভিতরে কিন্তু বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, উদাহরণে অঙ্কগুলো করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি উদাহরণের অঙ্কগুলো আগেই করতে চাচ্ছি না, আমি সরাসরি অনুশীলনীর অঙ্কে চলে যাই। অনুশীলনীতে গিয়ে আমি কিছু অঙ্ক করব। অঙ্ক এখানে যে কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করলাম সব টপিক্সের অঙ্কে আমাদের প্রথমে নাই। যেমন আমাদের 1 থেকে 10 নম্বর অঙ্কে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো তোমাদের 94 পৃষ্ঠা, বইয়ের 94 পৃষ্ঠার অনুশীলনী 6.1, অনুশীলনী 6.1 94 পৃষ্ঠা। এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত এই অঙ্কগুলো। এখান থেকে আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দিই। আজকে একটা টপিক্স আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম তোমাদের, এগুলি মুছে দিই, ঠিক আছে? আমি তোমাদের সাথে আলোচনা করলাম ভগ্নাংশ সম্পর্কে, ভগ্নাংশ কি এই সম্পর্কে আরও আলোচনা করলাম সমতুল ভগ্নাংশ সম্পর্কে, এরপর আলোচনা করলাম ভগ্নাংশের লঘুকরণ, এরপর আলোচনা করলাম সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ সম্পর্কে আমি আলোকপাত করলাম তোমাদের আজকে এই পর্যন্ত, ঠিক আছে? এখন এই আলোচনাগুলোর মধ্যে থেকে এখন আমরা বইয়ের অনুশীলনীতে 6.1 চলে যাব, ঠিক আছে? দেখো অনুশীলনী 6.1 আর এই বিষয়গুলো আলোচনা করলাম তোমাদের কত কত পৃষ্ঠা থেকে, 89 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত এগুলো আলোচনা করা হলো। আর এখন আমি আলোচনা করব অনুশীলনী 6.1 যেটা আছে আমাদের বইয়ের 94 পৃষ্ঠা। ঠিক আছে? এখানে দেখো 1 নম্বর অঙ্ক, একে কি বলে দেওয়া আছে লঘিষ্ঠ আকার মানে ছোট আকারে প্রকাশ করা a স্কোয়ার b ডিভাইড বাই a কিউব c। এখানে আছে আমাদের a স্কোয়ার b ডিভাইডেড বাই a কিউব c, a কিউব c। এখন এটাকে আমরা কিভাবে ছোট আকারে প্রকাশ করব এটি হলো আমাদের এখন মূল বিষয়, ঠিক আছে? মানে লঘিষ্ঠ করব। আর এটাকে ছোট করতে হলে আমাদের এখন মূল কাজ হলো, বইটা রেখে দিই, আমি তোমাদেরকে এর আগেও দেখাই দিছি, ঠিক ওইভাবেই আমি দেখাই। এখানে এ স্কোয়ার মানে এ আছে কয়টা, এ আছে উপরে 2টি, তাই না? এ উপরে 2টি, এ ইন্টু বি একটা বি লিখলাম। আর এখানে এ আছে কয়টি, 3টি, তাহলে এ ইন্টু এ ইন্টু এখানে সি আছে 1টি। আচ্ছা, এখন আমরা যদি অন্য কাটবে না তোমরা, কিন্তু আমি কিন্তু বোঝানোর জন্য তোমাদেরকে একটু কাটাকাটি করে দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু কাটবে না, মনে মনে বাদ দিবে, সবসময়ের জন্য কখনোই কাটাকাটি করবে না এগুলি। তাহলে এখানে তোমরা কীভাবে কী করবে দেখো, আমরা যদি এই একটা এ এর সাথে একটা এ উপরে নিচে সমান সমান সংখ্যা থাকলে কেটে দিতে পারি, এই একটা এ কেটে দিতে পারি, তাহলে আমাদের নিচে থাকে একটা এ, তাই না? আর নিচে থাকে একটা সি, উপরে কোনো কাটা যায় না, বি উপরে আছে নিচে নাই,
তাহলে উপরে থাকে অনলি বি আর নিচে থাকে এ সি। এই তো এটি আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে উত্তর লঘিষ্ঠ রূপ এত, এত এর লঘিষ্ঠ রূপ এত। তাহলে এত কথা আমাদের না লিখে এইটাই আনসার লিখে দিতে হবে, বি ডিভাইড বাই এ সি, শেষ। আর কিচ্ছু না লিখলেও চলে। আর যদি লিখতে চাও অনেক লেখা যায়, যে এই সংখ্যাটা আগে লিখলাম যে এত এর লঘিষ্ঠ রূপ এত, এইভাবে উত্তরটা লিখতে পারি আমরা, তার দরকার নেই। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 আমাদের কী দেওয়া আছে, এ স্কোয়ার বি সি ডিভাইড বাই এ বি স্কোয়ার সি, এ স্কোয়ার বি সি ডিভাইড বাই এ বি স্কোয়ার সি। তাহলে এটাকে আমরা কি করব, লঘুকরণ, তাই না? তাহলে আমাদের এই এ আছে কয়টা উপরে, একটা দুইটা, বি আছে একটা, সি আছে একটা, আর নিচে এ একটি, বি একটা দুইটা, আর সি একটাই। এখন দেখো আমরা কি করতে পারি, উপরে একটা এ নিচের একটা এ কেটে দিতে পারি, নিচের একটা বি উপরের একটা বি কেটে দিতে পারি। তাহলে আমাদের আর কিছুই কাটাকাটি যায় না কিন্তু, তাহলে ও আরও যায়। এই যে উপরে একটা সি আছে, নিচেও একটা সি আছে, এই সি কেটে দিতে পারি। তাহলে আমাদের উপরে রইল শুধু এ, উপরে রইল শুধু এ, আর নিচে রইল শুধু বি, তাই না? তাহলে উত্তর নির্ণয় লঘিষ্ঠ আকার বা লঘিষ্ঠ রূপ। এখানে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, নির্ণয় লঘিষ্ঠ আকার কত, এ ডিভাইডেড বাই বি, শেষ। তাহলে এভাবে আমরা যে কোনো অঙ্কগুলোকে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারি। এখন আমি খুব দ্রুত তোমার বাকি অঙ্কগুলো সমাধান করে দিই। এরপর আমরা 6.1 এর 1 থেকে দেখি কত পর্যন্ত করতে পারি, ততগুলো আমরা ওখানে লিখে দেবো লাস্ট। এখন 3 নম্বর অঙ্ক আছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে দেখো 3 নম্বরে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আর নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এক্স উপরে কয়টা, 3টি, এক্স 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 সবগুলোই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, আর নিচে এক্স ইন্টু এক্স মানে এক্স 2টি, আর ওয়াইও 2টি, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু জেড 2টি, জেড ইন্টু জেড। এই তো এবারে দেখো আমাদের এক্স সবগুলো 2টি 2টি করে কাটা যায়, তাই না? নিচে 2টা আছে 2টা আছে 2টা আছে, 2 2 2 2। এবারে ওয়াই একটা ওয়াই একটা ওয়াই একটা ওয়াই একটা, জেড একটি জেড একটি জেড একটি জেড একটি। তাহলে আমাদের নিচে কিন্তু কিছুই রইল না, কিছুই রইল না মানে কত রইল, 1। নিচে কিছুই না থাকা মানেই একটা 1 আছে, আর উপরে আছে কত, এক্স ওয়াই জেড। তাহলে আমাদের আর নিচে 1 থাকলে 1-এর কোনো মূল্য থাকে না, কারণ 1 দ্বারা যে কোনো জিনিসকে ভাগ করলে ওই মানটাই হয়, যার জন্য উপরে রইল আমাদের শুধু এক্স ওয়াই জেড। এটি আমাদের, সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার সমান সমান এক্স ওয়াই জেড, এটি আনসার, শেষ। 3 নম্বরটা হয়ে গেল আমাদের। একইভাবে দেখো আমরা 4 নম্বরটা করে দিই। আশা করি সবাই তুলে ফেলেছো এবং বুঝতেও পেরেছো। আচ্ছা, আর একটা বিষয় আমি তোমাদেরকে বলি, এগুলি কাটাকাটি, আমি কিন্তু শুরুতেই বললাম এগুলি কাটাকাটি করবে না, শুধুমাত্র তোমরা মনে মনে বাদ দিবে। তাহলে মনে মনে যখন বাদই দিবে তখন তোমরা কীভাবে বাদ দেবে সেটাও তোমাদের একটু দেখা দরকার আছে না? তাহলে সেই রকম করেই এখন আমি বাকি অঙ্কগুলো করব। তাহলে বাকি অঙ্কগুলো এখন আমরা আর কাটাকাটি করবো না, সরাসরি আমি মনে মনে বাদ দিয়ে অঙ্কগুলো সমাধান করে দেবো, ঠিক আছে? আরও একটা পদ্ধতি আছে, সেটা উপরের ক্লাসে গেলে সূচকের একটা অধ্যায়ই পাবে তোমরা ক্লাস 9-10-এ গিয়ে। তখন আমাদের সূচকের সূত্র, ভাগের ক্ষেত্রে বিয়োগ, গুণের ক্ষেত্রে যোগ, সেটা কীভাবে, ওটা আমরা এখন আর ওই বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা করতে চাই না। তোমরা এমনিতেই যেভাবে শেখানো হচ্ছে এভাবেই তোমরা শিখো এখন আপাতত। পরবর্তীতে আস্তে আস্তে তোমরা আরেকটু আপডেট করে শিখতে পারবে। 4 নম্বর, এক্স স্কোয়ার প্লাস এক্স, আর নিচে দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই। তাহলে দেখো আমরা এখানে কিন্তু কি করতে পারি,
আগেরটা তো আমাদের শুধুমাত্র গুণ আকারে ছিল, কিন্তু এখন আমাদের একটা দুইটি পদ, দ্বিপদী একটি রাশি, এখানেও দ্বিপদী রাশি, এটা একটি পদ দুইটি পদ, তাই না? এই দ্বিপদ দিয়ে একটি রাশি, এখানেও দুইটি পদের একটি রাশি। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, আমরা কিন্তু আগে উৎপাদকে বিশ্লেষণে করছিলাম কি এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এখানে কত থাকে, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে থাকে এক্স, প্লাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে থাকে ওয়ান, তাই না? আবার এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, আমরা যদি ওয়াইটাকে কমন নেই, তাহলে ওয়াইটাকে কমন নিলে আমাদের কি থাকবে, এখানে দেখো এই ওয়াই কমন নিলে এখানে থাকে আমাদের অনলি এক্স, প্লাস ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ করলে যেহেতু ওয়াই কমনই নিয়ে নিয়েছি তাহলে কিছু থাকে না, মানে ওয়ান থাকে। এখন দেখো এই যে নিচে এক্স প্লাস ওয়ান এই পুরো রাশিটা একই না? তাহলে আমরা ইচ্ছা করলে এই পুরাটার সাথে এই পুরাটা কেটে দিতে পারি, কিন্তু কাটবো না, মনে মনে বাদ দিয়ে দেবো, বলছি তো আগে কিছুক্ষণ আগেই বললাম। তাহলে এখানে আমাদের রইল কত, অনলি এক্স, নিচে রইল অনলি ওয়াই, এক্স ডিভাইড বাই ওয়াই। সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার এক্স ডিভাইড বাই ওয়াই। শেষ। তাহলে এটাও তাড়াতাড়ি তুলে নাও তোমরা। তাহলে আমাদের 4টি অঙ্ক কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যেই সমাধান হয়ে গেল। ঠিক একইভাবে এখানে আমাদের কয়টি অঙ্কই দেওয়া আছে, মাত্র অল্প কয়েকটি অঙ্ক। তোমরা যদি বলো আমি খুব দ্রুত এই সবগুলো অঙ্কই, এখানে শুধু এই প্রথম 10টি অঙ্ক যে লঘিষ্ঠ আকারে প্রকাশ, এগুলির মধ্যে আর বাকি রাখার দরকার নেই, কয়েকটা অঙ্ক আমি সমাধান করে দিই। তোমরা একটু মনোযোগ দিয়ে খুব দ্রুততার সাথে একটু বুঝবো, কঠিন না, অঙ্কগুলো খুবই সহজ। 5 নম্বরে কী দেওয়া আছে, 5 এখানে দেওয়া আছে 4a স্কোয়ার বি 6a কিউব বি, 4a স্কোয়ার বি 6a কিউব বি, 4a স্কোয়ার বি 6a কিউব বি। তাহলে এটাকে আমরা এই 4 এবং 6 এই দুটোকে কিন্তু আমরা কাটতে পারি। কি করতে পারি দেখো, 4কে আমরা লিখতে পারি কীরকম, মৌলিক সংখ্যার গুণফল আকারে যদি লিখি তাও আমরা এই করতে পারি। আবার যদি বলি যে না, দেখো এটাকে দুইভাবে আমরা কাটাকাটি, যেমন 4 নিচে 6, আমরা কি করলাম, এটাকে 2 দিয়ে কাটলে হয় কত 3, এটাকে 2 দিয়ে কাটলে হয় 2, তাহলে আমাদের আসলো কত 2/3। অথবা দেখো এই 4কে 4 ডিভাইড বাই 6 পরের লাইনে আমরা যদি এরকম লিখি, মৌলিক সংখ্যার 4কে কী মৌলিক সংখ্যার গুণ আকারে লিখতে পারি, 2 × 2, আর নিচে 3 × 2 এরকম লিখতে পারি না? তাহলে 3 × 2 এরপরের লাইনে আমরা করবো কি, এই 2 কেটে দিলে ওই যে 2/3 থাকে। তাহলে দুইভাবেই আমরা করতে পারি। তাহলে এইভাবে কাটাকাটিও করতে পারি, আর যদি বলি যে না, এটাকে আমরা একাধিক মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা এই সংখ্যাটাকে উপস্থাপন করবো আগে, তারপরে সেই মৌলিক সংখ্যার মধ্যে যতগুলো উপরে নিচে কাটা যায় কাটা গিয়ে বাকিগুলো আমাদের যেটা থাকে সেটি অ্যান্সার। তাই কাটা যায় যেটা সেটা আমরা কাটবো না, মনে মনে বাদ দেবো। ঠিক একই কাজ করে আমরা এইভাবেই করতে পারি, অথবা এইভাবে কাটাকাটি করেও আমরা করতে পারি, দুইটিই সঠিক। তোমরা যেভাবে খুশি সেভাবেই সমাধান করতে পারো। তা ঠিক আছে, আমি এইভাবেই করে দিই এখন, যেহেতু বইতে তোমাদের উদাহরণগুলো এইভাবেই সমাধান দেওয়া আছে। তাহলে 2 × 2, আর নিচে আমরা লিখতে পারি 3 × 2, আর ইন্টু এখানে এ আছে কয়টা, 2টি, এ ইন্টু এ ইন্টু বি। এখানে ইন্টুগুলো আমরা ক্রস দিয়ে দিলাম, মানে গুণ চিহ্নটা, এখানে ডট দিলাম না। কারণ কি, এখানে 2 এর আগে আমি ডট দেই নাই, তাহলে এখানে দিলাম গুণ চিহ্ন, এখানে দিব আবার ডট, একই অঙ্কের ভিতরে 2 ধরনের চিহ্ন ব্যবহার করাটা মানায় না, এই জন্য আমরা এইভাবে সবগুলো একইভাবে দিয়ে দিলাম। তাহলে ইন্টু, অথবা এখানেও যদি আমরা ডট দিতাম তাও দিতে পারতাম, কোনো সমস্যা নাই। তাহলে এখানে ডট দিলে বাকিগুলো ডট দিয়ে যেতাম। ইন্টু এখানে কত, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু বি, তাই না? এখন দেখো আমরা কেটে দেব, একটা 2 কেটে দিলাম, তাহলে আমাদের সংখ্যা হলো কত, উপরে 2 নিচে 3, 2 নিচে 3। এবারে এ একটা কাটা যায়, 2টা কাটা যায়, তাহলে বি এই 2টাও কাটা যায়। তাহলে উপরে দেখো এই বি এর সাথে বি কাটা যায়, এর সাথে এ, এর সাথে এ, তাহলে শুধুমাত্র নিচে একটা এ থাকে, আর উপরে কিছুই থাকে না, এটি আনসার। আর যদি তোমরা বলো কেটে দিবে, কেটে দিলেও পারো, তবে না দেওয়াটা উত্তম। এরকম কেটে দিতে পারো, এ এ বি বি, তাহলে নিচে রইলো অনলি এ, আর উপরে কিন্তু দেখো কিছুই রইলো না, শুধু 2টা রয়ে গেছে, উপরে 2 আর নিচে 3 রইলো, এবং এ রইলো 3a। সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার 2/3a। আমাদের কিন্তু ভগ্নাংশের মান এইটা আর এইটা একই, ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র এটা বড় আকারে ছিল, এটাকে ছোট করে নিয়ে আসছে। ঠিক আছে, আর এই ছোট করার জন্য আমি দেখো
আমি গত এতে কিছুক্ষণ আগেই যখন বুঝালাম তখন বুঝালাম আমরা ছোট করতে হলে হর এবং লবকে সমান সংখ্যক সংখ্যা দ্বারা ভাগ করে ছোট করে নিয়ে আসি, আর সমান সংখ্যক সংখ্যা দ্বারা গুণ করলে ওটাকে বড় করা যায়। এখানে কিন্তু আমি বলছিলাম সমান সংখ্যক সংখ্যা দ্বারা ভাগ করে ছোট করে নিয়ে আসা। এখন তোমরা প্রশ্ন করতে পারো, এখানে তো আমরা কোনো ভাগ করলাম না। ভাগ করছি? হ্যাঁ, ভাগ করছি। যেমন দেখো, এই 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? 1। তার মানে 2 দিয়ে 2কে কাটাকাটি মানে কি, নিচে 2 উপরে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, যার জন্য আমরা এখানে কিন্তু 1 লিখতে পারি। আবার এ দিয়ে এ কে ভাগ করলে মানে কি, এ দিয়ে দেখো, এ দিয়ে যদি আমরা এ কে ভাগ করি 1, তাহলে আমাদের কত হয়? 1 না? তাহলে এই এ দিয়ে একে কাটাকাটি করে 1, ওইরকম এই এ দিয়ে একে কাটাকাটি করা মানে কি, ভাগ করে 1। এই বি দিয়ে বিকে ভাগ করে মানে কাটাকাটি করে 1। তাহলে আমাদের ভাগ করেই এগুলিকে, এই যে বাদ দিছি কিসের মাধ্যমে? ভাগ করার মাধ্যমেই কিন্তু। তাহলে ভাগ করেই এগুলিকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এখানে যদিও আমাদের চিহ্নটা দেখানো হয়েছে ক্রস, মানে গুণ, কিন্তু গুণ থাকা মানেও আমরা এগুলিকে কিন্তু যখনই বাদ হয়ে গেল উপরে নিচে, তখন মনে করবে এটা ভাগ করেই বাদ দেওয়া হলো, ভাগ ছাড়া কিন্তু বাদ দেওয়া হয় নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 6 নম্বর অঙ্কটা দেখো। ছয় কি তো আছে? 2a - 4ab, 2a - 4ab ডিভাইডেড বাই 1 - 4b স্কোয়ার, 1 - 4b স্কোয়ার। এখন দেখো, এরকম আমাদের দ্বিপদী রাশি ত্রিপদী রাশি থাকা মানেই আমাকে চিন্তা করতে হবে এখান থেকে আমার উৎপাদকের বিশ্লেষণ বের করতে হবে। উৎপাদক করতেই হবে, আগে উৎপাদক করে তারপরে সেটাকে আমরা ছোটো বড় করব। আর উৎপাদক মানেই আমাদের এই রাশিগুলোর মধ্যে কমন নিতে হবে। উৎপাদকটা কি? একাধিক মৌলিক রাশির গুণফলাকার উপস্থাপন। তাহলে এগুলো তো আমাদের মৌলিক না। এখানে যেহেতু আমাদের এখনো কোনো কাজ করা যাবে, যতক্ষণ কাজ করা যাবে ততক্ষণ এটা মৌলিক না। তাহলে এখানে আমাদের মৌলিক রাশিটা বের করব। তাহলে মৌলিক রাশি কি? এখানে 2a, এখানে আমরা 2a কমন নিতে পারি। তাহলে 2a দ্বারা 2a কে ভাগ করলে থাকে কত? 1 মাইনাস এই 2a দ্বারা 2 দ্বারা 4কে ভাগ করলে থাকে 2a দ্বারা a কে ভাগ করলে বাদ চলে যায়, শুধু b থাকে এখানে। তাহলে 1 মাইনাস b আর 2b। আর নিচে দেখো, এই 1কে আমরা 1 স্কোয়ার মনে মনে বলতে পারি না? দেখো, 1 স্কোয়ার বলতে পারি মাইনাস 2b তার স্কোয়ার বলতে পারি। এটা 1কে স্কোয়ার করলে তো সেই 1ই হয়। তাহলে 1 মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, তাহলে 2bকে স্কোয়ার করলে 4b স্কোয়ার হয়ে যায়। এখন দেখো, উপরেটা আমাদের যা আছে তাই হলো 2a 1 মাইনাস 2b, আর নিচে আমাদের এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এরকম অঙ্ক করানো হয়েছে না আগে? তাহলে আমাদের এটাকে ধরলাম a মাইনাস এই পুরাটা হলো b, 2bটাই হলো b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b, এই যে এটা হলো b, ইন্টু a মাইনাস এই b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো, এই যে 1 মাইনাস 2b, 1 মাইনাস 2b, এই অংশ একই হয়ে গেল। এই অংশ কাটা যায়, কাটা দিলে আমাদের উপরে রইল কত? অনলি 2a, আর নিচে রইল 1 প্লাস 2b। আর তো কিছুই করা যায় না। তাহলে উপরেরটাও মৌলিক রাশি, এটা নিচেরটাও মৌলিক রাশি, তাহলে আর কিছুই করা যায় না। তাহলে এখানে লিখব, সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার 2a নিচে 1 প্লাস 2b। শেষ। আমাদের কিন্তু অঙ্কগুলো খুব সহজেই আমরা সমাধান করে ফেলতে পারছি, একেবারেই সহজ অঙ্ক। এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু তোমাদের আগে যদি উৎপাদকগুলো ভালোভাবে বুঝে থাকো, লসাগু গসাগু বুঝে থাকো, তাহলে দেখবে এই চ্যাপ্টারের মতো সহজ কোনো চ্যাপ্টারই নেই। খুবই সহজ একটি চ্যাপ্টার। তোমরা মনোযোগ দিয়ে খালি একটু দেখো, দেখলে তখন তোমাদের মনে হবে যে না, আসলেও তো এই অঙ্কগুলো খুব সহজ। একটি অঙ্ক করতে দিলে তোমরা মনে করবে যে না, একটি অঙ্ক আমি সবগুলোই একসঙ্গে সমাধান করেই তারপর উঠি। টেবিলে তোমাকে ধরে রাখবে, টেবিল থেকে উঠতে দেবে না। সাত নম্বরটা কি দেওয়া আছে আমাদের? 2a প্লাস 3b ডিভাইডেড বাই 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। এটাকে আমরা ওই যে একইভাবে করতে পারি। 2a প্লাস 3b, উপরে যা আছে তাই লিখলাম। এটাকে আমাদের কোনো কমনও নেওয়া যায় না, কোনো কিছুই করা যায় না। কিন্তু নিচেরটাকে আমাদের দেখো,
এই 4a স্কোয়ারকে আমরা কী করতে পারি, এই 4a স্কোয়ারকে 2a লিখে তার স্কোয়ার করতে পারি না, মাইনাস 9b স্কোয়ারকে আমরা লিখতে পারি কি 3b লিখে তার স্কোয়ার করতে পারি। এগুলো আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারে শিখে আসছি। ঠিক একই কাজ, উপরে আমাদের 2a + 3b যা রইল তাই, আর নিচে দেখো এই পুরাটাকে যদি আমরা মনে করি a আর এটাকে যদি বলি b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b, এটা হলো b আর এটা হলো a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো এই 2a + 3b 2a + 3b দুইটাই কাটা যায়, কাটাকে উপরে কিছুই থাকে না মানে 1 থাকে, কিছু থাকে না মানে একটা মান থাকে তো 1 থাকে, আর নিচের হলো কত 2a মাইনাস 3b। তাহলে সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার 1/2a মাইনাস 3b। শেষ। আমাদের কিন্তু 7 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল, খুব সহজে একদম। ঠিক একইভাবে আমরা 8 নম্বরটা করে ফেলি। দেখো আমরা এখানে 6.1 থেকে 10 পর্যন্ত সবগুলোই সমাধান করে ফেললাম। তা সেক্ষেত্রে 8 নম্বরটা দেখো, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ডিভাইডেড বাই কত a স্কোয়ার মাইনাস 4, a স্কোয়ার মাইনাস 4। এখন দেখো আমরা এটাকে কী করতে পারি, আমাকে চিন্তা করতে হবে আগে। এখানে আমাদেরকে আগে চিন্তা করতে হবে এই রাশিটা আমাদের কোনো কাজ করা যায় কি না। এই রাশিটি দেখো আমাদের এখানে একটা কাজ আছে না a স্কোয়ার, তাই না? আর এখানে লাস্টেরটা যদি আমরা 4কে আমরা 2 স্কোয়ার বানাতে পারি না, আর মাঝখানে আমাদের দেখো সূত্রে a স্কোয়ার আর লাস্টেরটা b স্কোয়ার পেয়ে গেলাম, মাঝখানে প্লাস আছে, প্লাস আমরা যদি সূত্র অনুযায়ী লিখি 2 ইন্টু a ইন্টু b, b মানে কত 2 না, তাহলে দেখো 2 2 4 a, 2 আর 2 গুণ করলে কিন্তু আমাদের 4 আসে, সেই 4a মিলে গেল, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর নিচেরটা a স্কোয়ার মাইনাস এই 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার লিখতে পারি না, কারণ 2কে স্কোয়ার করলেই তো 4 হয়। এখানেও আমাদের একটা সূত্র পড়ে গেলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে উপরেরটা আমাদের সূত্র কি a প্লাস b মানে কোনটা 2 হোল স্কোয়ার, আর নিচেরটা সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? এখন দেখো আমরা মনে মনে বাদ দিই অথবা এক লাইন বেশি করতে পারি। উপরে a প্লাস 2 আছে কয়টা স্কোয়ার মানে 2টি, a প্লাস 2 আছে 2টি, আর নিচে আছে a প্লাস 2 একটি, তাহলে এই একটির সাথে একটি কেটে দিলে আরও একটি তো থাকে। আচ্ছা না হয় এক লাইন বেশিই করি, আমি যেটা করতে চাইছিলাম না ওটা করেই দিই, a প্লাস 2 ইন্টু a প্লাস 2। দেখো a প্লাস 2 হোল স্কোয়ার মানে কি a প্লাস 2 2বার, তাই না? আর নিচে আছে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এখন একটা a প্লাস 2 একটা a প্লাস 2 কাটা যায়, কাটা গেলে এই অংশ যদি কাটা যায় তাহলে আমার উপরে থাকে a প্লাস 2 আর নিচে থাকে a মাইনাস 2। তো ইহাই প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, এটি আনসার। এভাবেও লিখতে পারো তোমরা, ইহাই প্রদত্ত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশটা দেওয়া আছে তার লঘিষ্ঠ আকার, আনসার। অথবা যে উত্তর এতক্ষণ যেভাবে লিখলাম উত্তর নির্ণয় লঘিষ্ঠ আকার, বা উত্তর ভগ্নাংশটির বা প্রদত্ত ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার, এত যেভাবে দাও কোনো সমস্যা নেই। অথবা যদি এখানে লিখো এই পর্যন্ত আসলো আইসা এখানে অ্যান্সার দিয়ে দাও, তাতে কোনো সমস্যা নেই, অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে 8 নম্বরটা হয়ে গেল আমাদের, খুব সহজ অঙ্ক। এবার দেখো 9 নম্বর অঙ্কটা। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে x প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর নিচে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে আমরা 2বার লিখতে পারি x প্লাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই।
এবার দেখো একটা এক্স প্লাস ওয়াই একটা এক্স প্লাস ওয়াই কাটা যায়, তাহলে উপরে থাকে এক্স মাইনাস ওয়াই আর নিচে থাকে একটা এক্স প্লাস ওয়াই, কারণ এই অংশ কাটা যায়, কাটা গেলে মানে থাকে এক্স মাইনাস ওয়াই আর নিচে থাকে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা ডিভাইড বাই এটা মানে এটি অ্যান্সার। তাহলে উত্তর নির্ণয় লঘিষ্ঠ আকার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। শেষ। আর লাস্ট অঙ্ক আমাদের 10 নম্বর অঙ্কটা দেখো। दस नम्बर की আছে एक्स स्क्वायर प्लस 2x माइनस 15 एक्स स्क्वायर प्लस 2x माइनस 15 डिवाइड बाई एक्स स्क्वायर प्लस 9x प्लस 20 एक्स स्क्वायर प्लस 9x प्लस 20। এখন দেখো এই দুইটি রাশিকে আমাদের উপরের রাশি আর নিচের রাশি এই দুইটি রাশিকে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এই দুইটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার পদ্ধতি আমাদের একটাই, সেটা হলো যে বলছিলাম মিডল টার্ম ব্রেকআপ সিস্টেম, অর্থাৎ মধ্যপদকে বিভক্তিকরণ পদ্ধতি। এখন এই পুনরূপকে আমরা ভাঙাবো, কত দিয়ে ভাঙাতে পারি? আমরা কিন্তু যে ডান পাশে তোমাদের ভাঙানোর সিস্টেম দেখাইও দিয়েছিলাম, ওভাবে না করে তোমরা মুখে মুখেই করতে পারো না। এখন 3 × 5 = 15, তাহলে 5 থেকে 3 মাইনাস করলে আমাদের এই 2 পেয়ে যাই, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, তার মানে 5x থেকে 3x মাইনাস করলে আমাদের উপরে 2x। একইভাবে এই 20কে আমরা ভাঙাবো, কি ভেঙে আমরা 9 বানাবো। 4 × 5, 4কে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসে? 20। আর 4 আর 5 যদি আমরা অ্যাড করি মানে যোগ করি তাহলে কত আসে? 9। তাহলে আমাদের এখানে কি হতে পারে? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20 লিখতে পারি না? এই 9xকে আমরা 5x প্লাস 4x হিসাবে উপস্থাপন করলাম। এখন দেখো এই দুইটির মধ্যে থেকে আমরা এই যে প্রথম দুইটির মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিলে এখানে 2টি এক্স আছে, একটা কমন নিচ্ছে তাহলে আরেকটা এক্স থাকে, প্লাস এক্স তো কমনই নিচ্ছে তাহলে থাকে এখানে 5। এবারে মাইনাস কমন নিয়ে এখানে কি কমন নিতে পারি? 3 কমন নিতে পারি, 3 দিয়ে এটাকে ভাগ করলে থাকে এক্স, আর এই মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। 15কে 3 দ্বারা ডিভাইড করলে কত হয়? 5, মানে 15কে 3 দ্বারা ভাগ করলে 5। একইভাবে এই দুইটি অংশের মধ্যে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিলে এক্স প্লাস 5 প্লাস এই অংশের মধ্যে আমরা 4 কমন নিলে পাবো এক্স প্লাস 5। তাহলে দেখো এখানে আমাদের এক্স প্লাস 5 এখানেও আছে দুই জায়গাতেই এক্স প্লাস 5, তাহলে এই এক্স প্লাস 5টাকে যদি আমরা কমন কমন নিলে এখানে অতিরিক্ত রইল একটা এক্স মাইনাস 3, আর এখানেও এক্স প্লাস 5 দুই জায়গাতেই আছে, তাহলে আমরা এই এক্স প্লাস 5 যদি কমন নেই তাহলে এখানে থাকে আমাদের একটা এক্স প্লাস এখানে থাকে একটা 4। এবার দেখো এক্স প্লাস 5 কাটা যায়, তার উপরে থাকে আমাদের এক্স মাইনাস 3 আর নিচে থাকে এক্স প্লাস 4। শেষ। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার কত? এক্স মাইনাস 3 ডিভাইড বাই এক্স প্লাস 4, এটি অ্যান্সার আমাদের। কিন্তু তাহলে 10 নম্বর পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সবগুলি সমাধান হয়ে গেল। তাহলে এর মাধ্যমে আমাদের আজকে কী কী আলোচনা করলাম এই সাইডে সেগুলি লেখা। আজকের আলোচ্য বিষয় ছিল তোমাদের ভগ্নাংশটা কী সেই সম্পর্কে আলোকপাত করলাম। 6ষ্ঠ অধ্যায়ের বইয়ের সমতল ভগ্নাংশ কী সেগুলি তোমাদের শেখানো হলো। ভগ্নাংশের লঘুকরণ কীভাবে করা যায় সেগুলি শেখানো হলো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কী তার মৌলিক আলোচনা, এগুলি প্রাথমিক আলোচনা, অর্থাৎ সমতল ভগ্নাংশটার প্রাথমিক আলোচনা, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশটা প্রাথমিক আলোচনা আমরা করলাম। আর এইটা ভগ্নাংশের লঘুকরণটা আমরা একদম ডিটেইলড আলোচনা, কারণ এখান থেকে আমরা 10টি অঙ্ক এখানে সমাধান করে দিয়েছি। তাহলে আর এইগুলোর যে সাধারণ আলোচনা আমরা করলাম সেগুলো আমরা আগামী ক্লাসে হয়তো বা এখান থেকে আমরা ডিটেইল আলোচনা করব, এবং এখান থেকে আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করব, এবং এর মাধ্যমে আমরা ভগ্নাংশের কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় সেগুলো আমরা শিখব। এরপর আমরা দেখো এগুলি এই আলোচনাগুলো ছিল এই কয়েকটি পৃষ্ঠায়। আর 6.1-এর আমাদের যে 6.1টা ছিল কত পৃষ্ঠা? 94 পৃষ্ঠা। এটা হলো
94 পৃষ্ঠা, এই পৃষ্ঠা থেকেও আমরা এই অংশটুকু আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের মোটামুটি আজকের আলোচ্য বিষয় ছিল। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে, এবং একই সাথে বলবো তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।